ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আমি ইলেকট্রনিক থিওরি অফ রেজিস্ট্যান্স নিয়ে এখন একটু বলবো। আমরা জানি কোনো পরিবাহীর রোধ বলতে পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় তাকে বোঝায়। মানে মুক্ত ইলেকট্রন তার প্রবাহ যদি বাধাপ্রাপ্ত হয় সেটাই ওই পরিবাহীর রোধ। একটি পরিবাহীর দুই প্রান্তে একটি বিভব প্রভেদ প্রয়োগ করলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্রের জন্য পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ত্বরান্বিত হয় এবং পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে ড্রিফটেড হয়। অ্যাকচুয়ালি যখন একটা পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে তখন কিন্তু তার মধ্যে দিয়ে আধানের প্রবাহ বা ইলেকট্রনের মুক্ত ইলেকট্রনের প্রবাহ আরম্ভ হবে। এই প্রবাহিত হওয়ার সময় এই ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়ার সময় ওই পরিবাহীর মধ্যে যে আয়ন থাকে, যে পরমাণু থাকে, তার সঙ্গে কলিশনস হয়, সংঘাত হয়, এবং তার ফলে ইলেকট্রনের গতি বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, এটাকেই কিন্তু পরিবাহীর রোধ বলা হয়। পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আলোর বেগের সমান, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এই গতিবেগে চলে। পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে তার তো বেগ অত বেশি নয়। তাহলে কি ঘটনা ঘটে? পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ প্রয়োগ করা মাত্র পরিবাহীর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্র আমরা যাকে বলি একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে। পরিবাহীর মধ্যে দিয়ে প্রচণ্ড বেগে, কিছু কিছু ক্ষেত্রে আলোর গতিবেগের সমান গতিবেগে তা গমন করে। পরিবাহীর যে কোনো অংশে তড়িৎঘাত পৌঁছলে, মানে ইলেকট্রিক্যাল ইম্পালস পৌঁছলে, সেই অংশে মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনের স্রোত সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহের বেগ বললে আসলে পরিবাহীতে তড়িৎ ক্ষেত্রের বেগ বোঝায়, ইলেকট্রন স্রোতের বেগ বোঝায় না। আমাদের দৈনন্দিন জীবনে এরম অনেক ঘটনা ঘটে যার থেকে আমরা পরিষ্কার এটা বুঝতে পারি। বাড়ির জলের কল খুললেই কল থেকে জল পড়তে শুরু করে, যদিও জলের ট্যাঙ্ক বাড়ির ছাদে, অর্থাৎ কল থেকে অনেক দূরে। জলের একটি কণাকে ট্যাঙ্ক থেকে কল পর্যন্ত পৌঁছতে অনেক সময় লাগে, কিন্তু তবুও জলকণাগুলোর প্রকৃত বেগ অনেক কম। কিন্তু জলের চাপ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতে অতি সামান্যই সময় লাগে ওই পরিমাণ চাপে। এক্ষেত্রে তড়িৎ প্রবাহের বেগের সঙ্গে জলের মধ্যে চাপ, অগ্রসর হওয়ার বেগ এবং ইলেকট্রন স্রোতের বেগের সঙ্গে জলকণাগুলোর বেগ তুলনীয়। যখন তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করব তখন তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। 1 কুলম্ব ইকুয়ালস টু 3 × 10⁹ ESU। রোধের এখন সূত্রাবলীগুলো আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, যদি কোনো উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদিও স্থির থাকে তাহলে কোনো পরিবাহীর রোধ আর তার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল টু এল, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ অপরিবর্তিত থাকে। উষ্ণতা, উপাদান এবং দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ এ, 1/a। অর্থাৎ উষ্ণতা, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ তার উপাদানের ওপর নির্ভর করে। তখন এই সূত্রগুলোকে আমি একত্রিত করে কি পাই? আর ইজ প্রপোর্শনাল টু L/A, অর্থাৎ আর ইকুয়ালস টু রো L/A। এই রোকেই বলা হয় আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক, যাকে রেজিস্টিভিটিও বলা হয়। এবার আমি যদি এই এল এর জায়গায় 1, এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে আমি পাবো আর ইকুয়ালস টু রো। তার মানে এর একটা ডেফিনেশন থাকছে। এর ডেফিনেশনটা হচ্ছে, কোনো উপাদানের একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের রোধকে, অর্থাৎ একক ঘনকের দুটি বিপরীত তলের মধ্যে রোধকে পদার্থের রোধাঙ্ক বলে। এর একক কি? এর একক ওহম মিটার ইন SI, ইন CGS ওহম সেন্টিমিটার। মনে করা যাক, উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে রূপোর রোধাঙ্ক বা রেজিস্টিভিটি যদি 1.62 × 10⁻⁸ ওহম মিটার, এটা বলতে তুমি কি বোঝো?
1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা রূপোর যদি ঘনক নিই আমি, তার দুটো বিপরীত তলের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু হবে 1.62 × 10⁻⁸ ওহম। এটাই বোঝায়। একটা চার্ট দিয়ে দেওয়া হলো, যেই চার্টের মধ্যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পদার্থ এবং তার রোধাঙ্কের পরিমাণ দিয়ে দেওয়া আছে। তো সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহীকে, সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী রূপো, কিন্তু রূপোর দাম অত্যন্ত বেশি হওয়ার জন্য রূপোর পরিবর্তে তামা ব্যবহার করা হয়। তামার পরিবাহিতা রূপোর পরিবাহিতার প্রায় কাছাকাছি। সেখানে আরও সস্তা যদি আমার প্রয়োজন হয়, কারণ বর্তমানে আরও সস্তার পরিবাহী আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার। ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টন, জার্মান সিলভার প্রভৃতি পদার্থের রোধাঙ্ক বেশি, তাই এইসব পদার্থ দিয়ে রোধক বা রেজিস্টার তৈরি করা হয়। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়, আর ইলেকট্রিক বাল্বের ভেতরে টাংস্টেনের কয়েল ব্যবহার করা হয়। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ এতক্ষণ তো আলোচনা হলো ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, এইবার আলোচনা হবে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। মানে কে কত ভালো পরিবহন করতে পারে, কে কতটা ভালো কন্ডাক্ট করতে পারে। কোনো পদার্থের রোধাঙ্কের অনন্যক, মানে দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি ইজ কন্ডাক্টিভিটি। সিজিএস পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের যে একক সেটা হলো মো পার সেন্টিমিটার সিজিএসে, আর এসআইতে মো পার মিটার। অ্যাকচুয়ালি ওহমের উল্টো হচ্ছে মো, OHM, ওটাকেই উল্টে দাও MHO। এবার তামার রোধাঙ্ক 1.7 × 10⁻⁸ ওহম মিটার, তাহলে এর পরিবাহিতাঙ্ক কত হবে? এর পরিবাহিতাঙ্ক হবে ওটার জাস্ট রেসিপ্রোকাল, 1/, করে দিলে যেটা বেরোবে সেটাই। আমরা এখন দেখব যে রোধের ওপরে, রেজিস্ট্যান্সের ওপরে বিভিন্ন বিষয়ের কিরম প্রভাব পড়ছে। এফেক্ট অফ ডিফারেন্ট ফ্যাক্টরস অন রেজিস্ট্যান্স। প্রথমত হচ্ছে উষ্ণতার প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার। সমস্ত পিওর মেটাল তাদের ওপরে, বা অনেক ক্ষেত্রে মানে পিওর মেটাল এছাড়াও অ্যালয়, তাদের টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। তা টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলে একটা ব্যাপার আছে, সেই সূত্রটা এখানে রয়েছে, R⁻θ = R0 × 1 + α⁻θ, যেখানে আলফা হচ্ছে তোমার টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, R⁻θ - R0/R0θ। ডেফিনেশন অফ টেম্পারেচার কোএফিশিয়েন্টস অফ রেজিস্ট্যান্স এটাও এখানে রয়েছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার জন্য একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ যে পরিমাণে বৃদ্ধি পায় তাকে ওই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। এর একক হলো প্রতি ডিগ্রি সেলসিয়াস। এর যে একক সেটা হলো প্রতি ডিগ্রি সেলসিয়াস। এবার আলোর প্রভাব, এফেক্ট অফ লাইট। সেলেনিয়াম বলে একটা মৌলিক পদার্থ আছে, তার উপরে যদি আলো পড়ে তার কিন্তু রেজিস্ট্যান্স কমে যায়, আর আলো যত বাড়ে তার রেজিস্ট্যান্সও কমে। কারণ সম্পূর্ণ অন্ধকারে সেলেনিয়ামের রোধ সবচেয়ে বেশি। তো এই ধর্মকে কাজে লাগিয়ে লেজার প্রিন্টার, জেরক্স মেশিন ইত্যাদি যন্ত্র তৈরি করা হয় বা কাজে লাগানো হয়। এফেক্ট অফ প্রেশার, প্রেশারেরও প্রচুর গুরুত্ব আছে। কার্বন গুঁড়োর ওপর যদি আমার চাপ বাড়ে তাহলে রোধ কমে, আবার চাপ কমালে রোধ বাড়ে। কার্বন গুঁড়োর এই ধর্মকে কাজে লাগিয়ে কার্বন মাইক্রোফোন নামক যন্ত্র তৈরি করা হয়। অধিকাংশ ধাতুর ক্ষেত্রেই চাপ বাড়ালে রোধ কমে, আবার কয়েকটি ধাতুর ক্ষেত্রে চাপ বাড়ালে রোধ বেড়ে যায়। এবার এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। বিসমাথ ধাতুর ওপরে উচ্চ শক্তি সম্পন্ন যদি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা যায় তাহলে তার রোধ বেড়ে যায়। বিসমাথের এই ধর্মকে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। আমরা যেটা এবার জানবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার। ইলেকট্রিক্যাল এনার্জি এবং পাওয়ার কি? সেটা হলো, আমি যদি ওয়ার্ক ডান, আমি তো জানি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ,
তার মানে ভি এর ভি ইন্টু আই টি, কারণ চার্জ ইকুয়ালস টু আই ইন্টু টি ওহমের সূত্র অনুযায়ী। তার মানে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। তার মানে 1 ভোল্ট বিভব প্রভেদ বা 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে সময় 1 অ্যাম্পিয়ার যদি ইলেকট্রিক কারেন্ট যায়, তাহলে অর্থাৎ 1 কুলম্ব ইলেকট্রিক চার্জ পাঠাতে যে পরিমাণ আমায় কার্য করতে হবে তাকেই বলা হচ্ছে, যে তড়িৎ শক্তিটা তাকেই বলা হচ্ছে 1 জুল। এছাড়া ইলেকট্রিক্যাল পাওয়ার রয়েছে। ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে বৈদ্যুতিক কার্য করার হারকে, অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে বলা হয় তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক্যাল পাওয়ার। সেটা আবার পাওয়ার যেরকম হয় ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। এবার ডাব্লু মানে কি? ভিআইটি বাই টি, তার মানে টিটি কেটে গেল অর্থাৎ ভিআই। পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু কারেন্ট ইকুয়ালস টু পাওয়ার, মানে ইলেকট্রিক্যাল পাওয়ার। ঠিক আছে, এবার এর একক হচ্ছে ওয়াট। এসআইতে এর একক হচ্ছে ওয়াট। 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল বাই 1 সেকেন্ড। এবার এই ওয়াট, এই যে কোনো বাল্বের গায়ে বা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের গায়ে যে লেখা থাকে 220 ভোল্ট 60 ওয়াট, এর মানেটা হলো যে এই যে ইনস্ট্রুমেন্টটাকে 220 ভোল্টের অ্যাক্রসে যদি তুমি কানেক্টেড করো, তাহলে প্রতি সেকেন্ডে 60 জুল করে ইলেকট্রিক্যাল এনার্জি ও খরচা করবে। এখন এই ওয়াটের সামনে কিন্তু কিলো, মেগা, গিগা এই কথাগুলো বসিয়ে ব্যবহার করা হয় কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট। এর সাথে কিন্তু আমাদের বাড়ির যে ইলেকট্রিক মিটার রয়েছে, সেই ইলেকট্রিক মিটারের প্রতি মাসের যে কনজামশন, যার উপরে নির্ভর করে একটা ইলেকট্রিকের বিল আসে, সেইটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে এখানে। অর্থাৎ আমরা যেটাকে 1 ইউনিট বিদ্যুৎ শক্তি বলি, সেই 1 ইউনিট বিদ্যুৎ শক্তি ইকুয়ালস টু 1 বিওটি, মানে 1 কিলোওয়াট আওয়ার। তার মানে 1 কিলোওয়াট সম্পন্ন কোনো একটা ইনস্ট্রুমেন্ট 1 ঘন্টা ধরে যদি তুমি চালিয়ে রাখো, তাহলে তার জন্য যে তড়িৎ শক্তি ব্যয়িত হবে সেইটা হলো 1 কিলোওয়াট আওয়ার, 1 বিওটি। এটাই অ্যাকচুয়ালি 1 ইউনিট। তাহলে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে 1 বিওটি ইকুয়ালস টু 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। তার মানে এটাকে যদি আমি সেকেন্ডে এবং জুল পার সেকেন্ডে ভাগ করি, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল ইকুয়ালস টু 1 বিওটি। ঠিক আছে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা পাওয়ার অফ এন ইলেকট্রিক্যাল সার্কিট। একটা সার্কিট দেখতে পাওয়া যাচ্ছে। এই সার্কিটের মনে করা যাক তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স ই এবং এর অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এবং এক্সটার্নাল সার্কিটে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স রয়েছে যেটাকে লোড রেজিস্ট্যান্স বলা যায়, দ্যাট ইজ ক্যাপিটাল আর। এবার এই সার্কিটের ভেতর দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে? I equals to the EMF divided by the total resistance E by R plus small r। তার ফলে ওই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স, তার অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপটা হবে, দ্যাট ইজ V equals to IR, কারণ if I be the current flowing through the circuit, then the voltage drop will be IR। এবার I মানে কি একটু আগে পেয়েছি, E by R plus R, সেটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। এবার হচ্ছে মোট পাওয়ার বা ইনপুট পাওয়ার, সেটাকে পিআই বলা হচ্ছে। পিআই মানে কি? আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার বা আই স্কোয়ার আর, তাই না? তো আই স্কোয়ার বসালাম, আর এর জায়গায় আর প্লাস স্মল আর। এবার এইটাই আই এর ভ্যালুটা বসিয়ে দিলাম এখানে, বসিয়ে দিয়ে আসছে ই স্কোয়ার বাই আর প্লাস আর। এবার আউটপুট পাওয়ার যদি আমি বিচার করি, তাহলে P0 ইকুয়ালস টু আই স্কোয়ার আর। ন্যাচারালি আই স্কোয়ার মানে ই স্কোয়ার বাই আর প্লাস আর, আর আউটপুট মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্সের এগেনস্টে আমি অ্যাক্রসে যেটা পাচ্ছি, যে পোটেনশিয়াল ড্রপটা পাচ্ছি, যে পাওয়ারটা পাচ্ছি, সেটাকেই বলা হচ্ছে আউটপুট পাওয়ার। এইখানে কিছু গ্রাফস দেওয়া আছে। এই গ্রাফগুলো হচ্ছে লোড রেজিস্ট্যান্সের সাথে
ইএমএফ বাই ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স ভার্সেস পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য লোড রেজিস্ট্যান্স। থার্ড দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স ভার্সেস ই স্কোয়ার বাই আর এবং রেজিস্ট্যান্স ভার্সেস দ্য আউটপুট পাওয়ার। এখন এখানে একটা ব্যাপার কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন হয়, সেটা হচ্ছে যে এক্সটার্নাল সার্কিটের যে লোড রেজিস্ট্যান্স রয়েছে সেখানে আমার ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার আমি কখন পাবো এবং তার ভ্যালু কত হবে। তো ডিভাইডিআর আউটপুট পাওয়ার যদি আমি করি তার মানে সেটা 0 হতে হবে ম্যাক্সিমামের ভ্যালুর জন্য। তাহলে ডিভাইডিআর ই স্কোয়ার আর আর প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে ই স্কোয়ার আর এইটাকে আমি যদি ভেঙে ফেলি এরকম ক্যালকুলেশন পাচ্ছি, অর্থাৎ 1 বাই আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস আর ডিভাইডেড বাই আর প্লাস আর এর হোল কিউব। এখান থেকে পাচ্ছি ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর। মানে যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু ইকুয়াল হয়ে যাবে তখন কিন্তু আমরা এক্সটার্নাল সার্কিটের লোড রেজিস্ট্যান্সে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম পাওয়ার পাবো। এটাই হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আজ এই অবধি। এর পরের দিন আমরা এফিসিয়েন্সি অফ দ্য সোর্স এবং কার্বন রেজিস্ট্যান্স নিয়ে পড়াবো।